কি রে, শুনলাম উত্তর পাড়ার রমেশের বউকে নাকি ভূতে ধরেছে। ধুর, তুমি যে কি বলো না দাদু, এই যুগে আবার ভূত আছে নাকি? কি বলছিস, ভূত নেই? একবার যদি ভূতের খপ্পরে পড়িস তাহলেই বুঝবি ভূত আছে কি নেই। ও দাদু, তুমি ভয় দেখিও না তো দাদু, এমনিতে এই বৃষ্টিতে ভালো লাগছে না। দাদু, চা খেতে খেতে একটা তাহলে গল্প শোনাও দেখিনি। তোমাদের দাদি আর আমার প্রেমের গল্প শোনাবো নাকি? ও মা, তোমার আর দাদির প্রেমের গল্প? ঠিক আছে, মন্দ হবে না। আরে না না দাদু, তুমি সেদিন তোমাদের গায়ের শ্মশান ঘাটের একটা ঘটনা বলতে চেয়েছিলে, পরে আর বলনি, ওটাই শোনাও। হ্যাঁ দাদু, তুমি বরং আমাদের ওই ঘটনাটাই শোনাও। ও, তোমরা সেই ঘটনা শুনবে? বেশ, তাহলে আমার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ভূতের ঘটনা তোমাদের শোনাচ্ছি। আমি তখন তোমাদের বয়সেই ছিলাম। এখন থেকে প্রায় 60 বছর আগের কথা। আমাদের গ্রাম থেকে কালীপুর বাজার অনেকটা দূরের পথ ছিল, প্রায় 5 কিলোমিটার দূরের পথ তো হবেই। আশেপাশের 4টি গ্রামের জন্য ওই একটি মাত্র বাজার ছিল। বাজারে যেতে আর আসতেই সন্ধ্যা হয়ে যেত। এত দূরে বাজার হওয়ায় গ্রামের বেশিরভাগ মানুষই 7 দিনের বাজার একসাথে করে রাখত। 7 দিনের বাজার নিয়ে এত দূর থেকে বাড়ি ফেরা আমাদের বুড়োদের জন্য অনেক কষ্ট হয়ে যেত, কিন্তু আমার মতো ভরা যৌবনের পুরুষদের কাছে এটা কোনো ব্যাপারই ছিল না। আমি নিয়মিত পায়ে হেঁটে কালীপুর বাজারে যেতাম, আর 2 হাত ভর্তি বাজার নিয়ে পায়ে হেঁটেই বাড়ি ফিরে আসতাম। সেদিনও আমি কালীপুর বাজারে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হই, আর বাজারের পথে হাঁটতে শুরু করি। হাঁটতে হাঁটতে আমি বাজারে পৌঁছে যাই। বাজার শেষ করে বাড়ি ফিরবো এমন সময় শ্যামল কাকার সাথে আমার দেখা হয়। শ্যামল কাকার বাড়ি উত্তর পাড়ায়, আমার বাবার বন্ধু। শ্যামল কাকা আমাকে দেখে বললেন, কিরে বাচ্চা, কেমন আছে? ভালো আছি কাকা, আপনার খবর কি? কাকি কেমন আছে? আচ্ছা বাচ্চা, তোর কাকেও ভালো আছে। তা কাকা, আপনারা তো আর আমাদের গ্রামেই আসেন না। আমাকে গ্রামের পথ কি ভুলে গেলেন নাকি? আরে না রে বাচ্চা, এই সময় হয় না, এই কামে পড়ে থাকি। আচ্ছা চল, 1 কাপ চা খাই। আমি শ্যামল চাচার সাথে পাশের এক হোটেলে খেতে গেলাম। চা খেয়ে গল্প গুজব করে অনেকটা সময় আমার পার হলো। বেলা গড়িয়ে সন্ধে হতে বসেছে, এখন বাড়ি ফিরতে হবে। মানে সন্ধ্যা হয়ে যাইতেছে, এখন তাহলে তো আমার বাড়ি যাইতে হইবে। আচ্ছা ভাইসা, ঠিক আছে। শ্যামল কাকার কাছে থেকে বিদায় নিয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে আমি বাড়ির পথে হাঁটতে শুরু করলাম। এতটা পথ এই অন্ধকারের রাস্তা দিয়ে আমি একা একা কেমন করে যাব, এই ভেবেই আমার মনে ভয় হচ্ছিল।
এমন সময় হাট থেকে একটা গরুর গাড়ি আসতে দেখলাম। গরুর গাড়ি দেখে আমি কিছুটা স্বস্তি পেলাম। আমি খুশি হয়ে গেলাম। আমাকে দেখে গরুর গাড়িওয়ালা গাড়ি থামিয়ে বলল, এই অন্ধকার রাস্তায় বাজার নিয়ে পায়ে হেঁটে গেলে সকাল হয়ে যাবে। রাস্তাটা এ পথে বিপদ হতে পারে। ওঠো ওঠো, গাড়িতে ওঠো। আমি আর কোনো কথা না ভেবেই গাড়িতে উঠে পড়লাম। সে সময় গ্রামের রাস্তাঘাট ততটা উন্নত ছিল না। যাতায়াতের জন্য গরুর গাড়ি ব্যবহার করা হতো। আমি গাড়িতে উঠে দেখলাম গাড়িতে আরো দুজন লোক ছিল, একজন মহিলা আর একজন পুরুষ। দেখে মনে হচ্ছে ওনাদের নতুন বিয়ে হয়েছে। কারো মুখে কোনো কথা নেই। গরুর গাড়ি চলে চলেছে গায়ের আঁকা পাকা মেঠো পথ ধরে। অনেকটা পথ পার হওয়ার পর খুব জোরে একটা শব্দ হয়, আর গরুর গাড়িটা ওখানেই থেমে যায়। গাড়ির চাকা ঢিলে হয়ে গেছে, খুলে আবার নতুন করে লাগাতে হবে। তা না হলে গাড়ি আর সামনের দিকে এগোবে না। আপনারা একটু গাড়ি থেকে নেমে পড়ুন। আমরা আর কথা না বাড়িয়ে গাড়ি থেকে নেমে পড়লাম। গাড়ির চাকা ঠিক করতে করতে বেশ অনেকখানি সময় কেটে যায়। আমাদের কারো কাছেই সে সময় ঘড়ি ছিল না বলে রাতে তখন ঠিক কটা বাজে তা বুঝতে পারছিলাম না। একটা সময় অধৈর্য হয়ে গাড়িওয়ালাকে বললাম, আরে ও গাড়িওয়ালা ভাই, গাড়ির কি হলো? ঠিক হয়েছে? এই তো এই ঠিক হয়ে গেছে, আপনারা গাড়িতে উঠে বসে পড়ুন। তারপর আমরা আবারও গাড়িতে উঠে বসে পড়লাম। জনমানবহীন এতটা ফাঁকা রাস্তায় গরুর গাড়ি ছুটে চলেছে। মাঝে মাঝে দুই একটা ঝিঝি পোকাও দেখা যাচ্ছে, আর ব্যাংকের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎই নতুন বউ চিৎকার করে উঠল, ও দাদা, আপনি এই রাস্তায় কেন যাচ্ছেন? আপনি জানেন না এই পথে সন্ধ্যের পরে লোকজন যাতায়াত করে না? আরে দিদি, গাড়ি দিয়ে যেতে হলে এই পথেই যেতে হবে, আর অন্য কোনো রাস্তা নেই। হেঁটে গেলে মাঠের উপর দিয়ে যাওয়া যায়। অনেক রাত হয়েছে দাদা, একটু তাড়াতাড়ি চলুন না। তারপর আমাদের গরুর গাড়ি আবারও গায়ের নিস্তব্ধ রাস্তা দিয়ে চলতে শুরু করলো। আশেপাশের পরিবেশটা খুবই অন্ধকার। চাঁদের আলো যেন গাছপালা ভেদ করে গায়ের রাস্তায় পড়ছে। সামনে একটা পরিত্যক্ত শ্মশান ঘাট আছে, শুনেছি সেখানে অনেক প্রেতাত্মারা থাকে। তাই শ্মশান ঘাটের 2-4 কিলোমিটার এলাকা জুড়ে কোনো মানুষ বসবাস করে না, আর সন্ধ্যার পর এই রাস্তা দিয়ে লোকজন যাতায়াত করে না। হঠাৎই আমাদের গরুর গাড়ির সামনে একটা পুরনো বট গাছের তলায় এসে থেমে গেল। কেন যেন বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠল। বুঝতে পারছি না দাদা, সামনে কি যেন একটা পড়ে আছে, অন্ধকারে ভালো করে দেখাও যাচ্ছে না। গাড়িটা একটু সামনে যেতেই আমরা সকলে ভালো করে তাকিয়ে দেখলাম আমাদের গাড়ির সামনে অনেক বড় একটা গাছ পড়ে আছে। কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, রাস্তার মধ্যে এত বড় একটা গাছ পড়ে আছে কি করে? বুঝতে পারছেন না দাদা, এটা শ্মশান ঘাটের তেনাদের কাজ।
আমি আগেই এই পথ দিয়ে আসতে মানা করেছিলাম। আরে দিদি, এত অস্থির হবেন না তো, একটু অপেক্ষা করুন না। এভাবে এই অবস্থায় আপনি অপেক্ষা করতে বলছেন? অনেক সময় রাতের বেলা পথের মধ্যে এভাবে গাছ পড়ে থাকতে দেখা যায়, আবার নিজে থেকে গায়েব হয়ে যায়। গাড়িওয়ালার কথা মতো আমরা অপেক্ষা করতে লাগলাম। সামনে তাকালেই শ্মশান ঘাট দেখা যাচ্ছে। ভয়ে বুকটা কেমন ধুক ধুক করে কাঁপছে, গলা শুকিয়ে আসছে। আমি আর এখানে অপেক্ষা করতে সাহস পাচ্ছিলাম না। এমন সময় সুন্দর একটা হাসির শব্দ শুনতে পেলাম। ও গাড়িওয়ালা দাদা, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছো কে? তাড়াতাড়ি গাড়ি ঘুরিয়ে বাজারের দিকে চলো, কাল সকালে না হয় আমরা বাড়ি ফিরে যাব। বউটার কথা মতো গাড়িওয়ালা যখনই গাড়ি ঘোরাতে যাবে তখনই আমরা লক্ষ্য করে দেখলাম আমাদের গাড়ি ঠিক পেছনে আরো একটা বড় গাছ পড়ে আছে। ভয়ে আমাদের সকলের হাত পা ঠান্ডা হয়ে আসছে। আমাদের তখন কি করা উচিত আমরা বুঝতে পারছিলাম না। আমাদের মাথায় কোনো বুদ্ধি কাজ করছিল না। এই মহাবড় ঝামেলায় পড়লাম বাবু, এখন আমরা কি করব? হে ভগবান, এই অমঙ্গল থেকে আমাদের লোক রক্ষা করো। কে কে গান গাইছে? মিষ্টি কণ্ঠ, এত মিষ্টি কণ্ঠ আমি এর আগে কখনো শুনিনি। একটু আশেপাশে তাকাতেই দেখলাম বট গাছের পেছনে সাদা শাড়ি পরে চুল ছেড়ে একটা তরুণী বসে আছে। একটু ভালো করে তাকিয়ে দেখলাম তরুণীর চোখ থেকে আর মুখ থেকে রক্ত বয়ে পড়ছে। হাতের নখগুলো রাক্ষসের মতো। আমাদের আর বুঝতে বাকি রইল না যে এটা একটি প্রেতাত্মা। ভয়ে আমাদের সকলের হাত পা অবশ হয়ে যাচ্ছে। প্রেতাত্মাটাকে আমাদের ঠিক আগে আসতেই দেখে ভয়ে আমার হাত পা থরথর করে কাঁপতে শুরু করে। বউটা অজ্ঞান হয়ে যায়। আমাদের কারো গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। প্রেতাত্মাটা রেগে মেগে আমাদের বলল, এই, তোদের এত বড় সাহস, তোরা আমার বাড়ির সামনে দিয়ে চলাচল করিস? তোদের মানা করেছি না তোরা এই পথ দিয়ে চলাচল করবি না, তাও কেন আমাকে বারবার বিরক্ত করতে আসিস? আজ আমি তোদের উচিত শিক্ষা দিব, উচিত শিক্ষা দিব। ও প্রেতাত্মা, আমাদের ক্ষমা করে দাও, আমরা বড় ভুল করে ফেলেছি। না, তোদের এই ভুলের কোনো ক্ষমা নেই, তোদের শাস্তি পেতেই হবে। দয়া করে তুমি আমাদের দয়া করো, দোহাই তোমার। হ্যাঁ, আমরা আর কোনোদিন এই পথে আসবো না, শেষবারের মতো ক্ষমা করে দাও। যা, চলে যা, চলে যা এখান থেকে, আর কোনোদিন এই পথে আসবি না। প্রেতাত্মা এই কথা বলার পর আমরা সকলে যে যার মতো ছুটতে শুরু করলাম। কেউ কারো দিকে তাকালাম না, দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এলাম। তারপর থেকে আমি আর কখনোই সেই পথে যাইনি। ও বাবা, কি ভয়ঙ্কর কাহিনী দাদু! হ্যাঁ, গল্পটা শুনেই তো এখন আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। না জানি দাদুর তখন কি অবস্থা হয়েছিল।